প্রিয় দর্শক সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটি নিউজের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রা। আপনারা জানেন যে সমসাময়িক বিষয়গুলি নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হই এবং আজকের দিনের বড় খবর যদি আপনারা লক্ষ্য করে থাকেন যে রাজশাহীর গোদাগাড়িতে ৫ জঙ্গি সহ ৬ জন নিহত হওয়ার খবর কিন্তু আজকে আছে এবং আপনারা জানেন দেশব্যাপী প্রত্যন্ত অঞ্চলে জঙ্গি আস্তানা যেমনটা খুঁজে বের করার একটা চেষ্টা চলছে, সেই সাথে সাথে শিশু বাচ্চাদেরকে ঢাল হিসেবে আমরা এর আগে জঙ্গিদের একই সঙ্গে আত্মঘাতী হতে কিন্তু আমরা দেখেছিলাম। এবারেও আত্মঘাতীর ঘটনা ঘটেছে, কিন্তু শিশুদেরকে তারা দূরে সরিয়ে রেখে এমন কাজটি করেছে এবং অন্যদিকে ফায়ার সার্ভিস কর্মীকে আমরা দেখেছি যে শাবল দিয়ে হত্যা করতে। তো সামগ্রিক বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে যে জঙ্গিবাদের মাইন্ডসেট কিংবা প্রতিরোধ কিংবা সারা দেশে যে জঙ্গি বিরোধী অভিযান চলছে তার একটা ফলো আপ নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান আমরা সাজিয়েছি। আমরা আজকের অনুষ্ঠানের শিরোনাম রেখেছি জঙ্গিবাদের মাইন্ডসেট। আমরা আজকে অতিথি হিসেবে পেয়েছি সমাজবিজ্ঞানী অধ্যাপক মনিরুল ইসলাম খান আমাদের সঙ্গে আছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের আরেকটি সেটে আছেন সাইকোলজিস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মাহমুদুর রহমান, তিনি আছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনারা জানেন যে দৈনিক ইত্তেফাকের সাংবাদিক, আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি, জামিউল আহসান শিপু। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আমাদের সহকর্মী সাদিয়া আফরোজের একটি প্রতিবেদন আমরা শুরুতে একটু দেখাতে চাই, তারপর আমরা একটু আলোচনা করব। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের বেনিপুর গ্রামে ফাঁকা মাঠে বাঁশ ও টিনের তৈরি একটি বাড়িতে বুধবার রাত ৩টা থেকে অভিযান শুরু করে পুলিশ। এরপর আজ সকাল 8:45টার দিকে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। বিস্ফোরণে ওই বাড়ির মালিক সাজ্জাদ আলী, তার স্ত্রী বেলি, 2 ছেলে আলামিন ও আশরাফুল এবং মেয়ে কারিমা মারা গেছে। বিস্ফোরণের আগে 2 শিশুকে ওই বাড়ি থেকে বের করে দেয়া হলে পুলিশ তাদের সরিয়ে নেয়। 3 ঘন্টা পর আত্মসমর্পণ করে শিশু দুটির মা সুমাইয়া। এলাকাবাসীর সঙ্গে তাদের খুব একটা সখ্যতা ছিল না। সাজ্জাদ ফেরি করে কাপড় বিক্রি করতেন আর তার 2 ছেলে করতেন কৃষিকাজ। পুলিশ সব চারিদিক ঘিরে আছে, প্রায় 200-500 মতো পুলিশ। তারপরে আপনার ওই আসার পর ফায়ার সার্ভিসের লোক ডাকলো, এসে পানি স্প্রে করলো আপনার বাড়ির ভিতরে। তারপর স্প্রে করার পরেই আপনার বাড়ি থেকে 4 জন বের হয়ে আসলো, আর 2টা ছোট বাচ্চা আর ওরা বড়গুলা 4 জন দিয়ে এসে ওই বোমা বাস্ট করে। এই এলাকায় নতুন এসেছে, নতুন আসার পরে সেরকম ও লোকজনের সাথে মেলামেশা কম করতো, কাপড়ের ব্যবসা করতো, মোটর সাইকেল নিয়ে বের হতো, সকালবেলায় সন্ধ্যা আসতো, কোনো সময় সাজ্জাদ যেত, কোনো সময় ছেলে আলামিন যেত। গোদাগাড়ী থানার ওসি হিফজুর আলম মুন্সি জানান, এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হলেও 2 জনের অবস্থা গুরুতর। ওদের নিজেদের ভেস্ট ব্লাস্ট করছে। হোম ডিসপোজাল টিম না আসা পর্যন্ত ভিতরে ঢুকতেছি না, যার জন্য আমরা এখনো সাংগুন হতে বলতে পারতেছি না ওই বাড়ির ভিতরে আরো কেউ আছে কিনা। মানে তাদের ভেস্ট তারা বাস্ট করে তারা আত্মঘাতী হামলায় তারা মৃত্যুবরণ করছে। বর্তমানে ঘটনাস্থল ও তার আশপাশে 144 ধারা জারি করেছে প্রশাসন। সাদিয়া আফরোজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। মনিরুল ইসলাম খান, আপনাকে দিয়ে অনুষ্ঠান শুরু করতে চাই যে আসলে এবং যেমনটা আমরা আমাদের প্রতিবেদনে দেখলাম, এর বাইরেও বেশ কিছু তথ্যপাত্র আছে যে বিশেষ করে এই পরিবারটি যারা কিন্তু বিভিন্ন জায়গায় থেকে সর্বশেষ রাজশাহীর গোদাগাড়ির এই জায়গাটিতে এসছে এবং আপনি জানেন যে 2013 এবং 2014 সালে রাজশাহীতে যে ধরনের নাশকতা কর্মকাণ্ড ছিল, সেখানে একটি দল অর্থাৎ জামাতে ইসলামীর একেবারে মাঠকর্মী হিসাবে কিন্তু থেকে নানা ধরনের নাশকতা মামলায় জড়িত ছিল এবং পুলিশের রিপোর্টে কিন্তু এই বিষয়গুলো এসছে। তো সব কিছু মিলিয়ে আমরা জঙ্গিবাদের মাইন্ডসেট বলছি এবং সেখানে আত্মঘাতী হওয়া, আবার শিশুদেরকে দূরে রাখা, সব কিছু মিলিয়ে কীভাবে দেখছেন বিষয়টি? ধন্যবাদ। বাংলাদেশের জঙ্গিবাদের ইতিহাস একটা সাম্প্রতিক ইতিহাস এবং আমরা লক্ষ্য করছি যে এর একটা কখনো এটা বেশ তীব্র আকার ধারণ করছে, আবার একটা সময় এটা একটি স্তিমিত হয়ে যাচ্ছে। সাম্প্রতিক
গত কয়েকটা মাস আমরা একটা তীব্রতা ধারণ করেছে আমরা লক্ষ্য করছি। অত্যন্ত মানে যেটা কিনা বিশেষভাবে লক্ষণীয় সেটা হচ্ছে জঙ্গিবাদের বিস্তৃতি ঘটছে গ্রামাঞ্চলে। অর্থাৎ আমরা যদি দেখি, আমরা যদি একটা বিশ্লেষণ করি, আপনি দেখেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের বা ছাত্রদের সেখানে সম্পৃক্ততা, কিংবা কিন্ডারগার্টেন স্কুলের ছাত্রছাত্রীদের সম্পৃক্ততা, সেখান থেকে আমরা আবার লক্ষ্য করছি যে ঝিনাইদহে কদিন আগে একটা আস্তানা পুলিশ খুঁজে বের করেছিল, সেখানে পুলিশ অপারেশন চালিয়েছিল। এবং আমরা সিলেটে দেখেছি সেটা শহরের ভেতরে, এবং এখন আমরা লক্ষ্য করলাম যে রাজশাহীর গ্রামে তারা বা তাদের আস্তানা গেড়েছে। সুতরাং এইটা শহর এবং গ্রামকে মিলে তাদের বিস্তৃতি ঘটছে। এবং যেটা কিনা আরও বেশি আরেকটু আমরা যেটা থেকে অ্যালার্মিং মনে করছি সেটা হচ্ছে যে এটা কোনো একটা পার্টিকুলার শ্রেণীর মধ্যে এটা সীমাবদ্ধ থাকছে না, এটা সমস্ত শ্রেণীর মধ্যে ছড়াচ্ছে। যেমন আমরা উচ্চশিক্ষিত এখানে দেখতে পাচ্ছি, উচ্চবিত্তের সন্তান সন্ততিদের দেখতে পাচ্ছি, আবার আমরা নিম্নবিত্তের মানে লোকজনকে এর সাথে সম্পৃক্ত হতে দেখছি। আসলে জঙ্গিবাদের দুটো লেভেল আছে। একটা লেভেল হচ্ছে যারা মাস্টার মাইন্ড, তারা এটাকে ব্যবহার করছে, তারা ইসলামকে ব্যবহার করছে, কিন্তু তাদের মূল লক্ষ্য কিন্তু হচ্ছে রাজনৈতিক ক্ষমতা দখল করা। এবং রাজনৈতিক ক্ষমতা দখল করে তারা তাদের মতো রাষ্ট্রকে সাজাতে চায়, এবং তারা তাদের মতো করে যে কাঙ্ক্ষিত তারা যে সমাজ ব্যবস্থা নির্মাণ করতে চায় সেদিকে যাচ্ছে। কিন্তু স্যার, আমি যদি একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে দুটি বিষয়, এক হচ্ছে যে শহর অঞ্চলে জঙ্গিদের লুকিয়ে থাকা বা অপারেশন পরিচালনা করা, বা শহরে বাসা বাড়িগুলো কে থাকছে কে থাকছে না, কে কখন বের হয়ে যাচ্ছে, কে কখন ঢুকছে, এ ধরনের খোঁজ খবর খুব একটা আমরা রাখি না, বা আমার প্রতিবেশীকে কেন তিনি আসছেন আমরা জানি না। কিন্তু সাম্প্রতিক সময়ে জঙ্গি বিরোধী অভিযান শহরে যেমন চলছে, অন্যদিকে গ্রাম অঞ্চলেও কিন্তু ব্যাপক আকারেই ঘটছে। আজকে নাটোর শহরে অন্তত 5টি বাড়িতে কিন্তু জঙ্গি আস্তানা সন্দেহে পুলিশ তল্লাশি চালিয়েছে। এই খবরটিও কিন্তু গণমাধ্যমে প্রচারিত হয়েছে। অন্যদিকে আরেকটি ব্যাপার যে তাহলে এই অভিযানের তীব্রতা সহ্য করতে না পেরে জঙ্গিরা কি আসলে গ্রামের দিকে ঝুঁকছে, যে কারণে গ্রাম থেকেই কিন্তু এখন বড় বড় জঙ্গিদের ধরা হচ্ছে বা আস্তানা পাওয়া যাচ্ছে? আপনার কাছে কি মনে হয়? না, অবশ্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আপনার মন্তব্য আমি মনে করি অত্যন্ত অ্যাপ্রোপ্রিয়েট একটা অবজারভেশন। সেটা হচ্ছে যে আমাদের যে কাউন্টার টেরোরিজম ইউনিট যে নেটওয়ার্কটা শুরু হয়েছে, তারা কিন্তু খুব সাকসেসফুলি একটার পর একটা তার অপারেশন চালাচ্ছে। এবং আমাদের মানে এটা দুটো লেভেলে করতে হয়। একটা হচ্ছে যে আপনি তো মানুষকে উদ্বুদ্ধ করবেন, আপনি জঙ্গিবাদের যে ভয়াবহতা, জঙ্গিবাদের মধ্যে যে সংকীর্ণতা, তাদের যে আপনি মাইন্ডসেট যেটা বলছেন অত্যন্ত বিকৃত মানসিকতা, যাদের কিনা গণতন্ত্রের প্রতি বিন্দুমাত্র যাদের কোনো আস্থা নেই, সেই জিনিসগুলো যেমন মানুষকে বুঝিয়ে দেওয়া, মানুষের কাছে সে বার্তাটাকে নিয়ে যাওয়া। আরেকটা হচ্ছে যেটা স্পায়ানের যে অ্যাক্টিভিটিটা, সেটা হচ্ছে ইন্টেলিজেন্স, তাদের যে সার্ভিসটা, সেই সার্ভিসটাকে অ্যাক্টিভেট করা। এবং কাউন্টার টেরোরিজম ইউনিট সেদিক থেকে অত্যন্ত সাকসেসফুলি তাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্কটাকে অ্যাক্টিভেট করতে পেরেছে। এবং তারা অত্যন্ত, যেটাকে আমরা দেখতে পাচ্ছি যে সব ক্ষেত্রেই কিন্তু তারা এক ধরনের মানে আগাম খবর পেয়ে সেখানে তারা অভিযানগুলো চালাচ্ছে। এবং অবশ্যই শহরে তারা যে নেটওয়ার্কটা তৈরি করেছে, থানাগুলোকে তারা ব্যবহার করছে, থানাকে ঘিরে তারা একটা ছোট ছোট ক্যাচমেন্ট এরিয়া তৈরি করেছে, যাতে কিনা প্রত্যেকটা জায়গা থেকে মানে ভাড়াটেকারা আসছে সেই খবরগুলো আসে। এবং সেখান থেকে শহরের একটা চাপ তৈরি হয়েছে, সেই চাপের কারণে তারা গ্রামের দিকে চলে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের গ্রামীণ যে আমাদের সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থায় কিন্তু প্রত্যেকে প্রত্যেককে চেনে, সেখানে পাড়া আছে, মহল্লা আছে, এবং সমাজ অত্যন্ত সেখানে কিন্তু একটা সংঘবদ্ধ প্রতিষ্ঠান। সুতরাং সেখানেও তারা কিন্তু খুব সুবিধা করতে পারবে না, খুব দ্রুত মানে বেরিয়ে যাবে। তবে যে কারণেই কিন্তু আসলে রাজধানী ঢাকার চেয়ে বরঞ্চ গ্রাম অঞ্চলে জঙ্গিদের খুঁজে পেতে খুব সহজ হচ্ছে। স্যার, আমি আসবো আপনার কাছে। আমি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ডক্টর মাহমুদুর রহমানের কাছে আমরা একটু যেতে চাই। স্যার, জঙ্গিবাদে শিশুদের সম্পৃক্ত করার বিষয় কিন্তু আমরা অতি সাম্প্রতি দেখছি। এর আগেও কোনো কোনো ঘটনায় আমরা দেখেছি। আপনার নিশ্চয়ই মনে আছে যে সিলেটের ঘটনা, কিংবা মৌলভীবাজারের ঘটনা, যে পুরো পরিবার একেবারে 7 মাসের বাচ্চা সহ সবাই একত্রে জড়ো হয়ে দাঁড়িয়ে সেটি করলো। এবং এর আগে আজিমপুরের ঘটনাতেও কিন্তু আমরা সেই ধরনের বিষয়গুলো দেখেছিলাম। এই যে শিশুদেরকে ব্যবহার করা
এবং বুঝেই হোক না বুঝেই হোক একটা সব ধরনের ঝুঁকির মধ্য দিয়ে কিন্তু যাওয়া। এবং এই ঘটনায় আমরা দেখেছি যে 2 জন শিশুকে অক্ষত পাওয়া গেছে বা তারাই হয়তো পাঠিয়েছেন। এ বিষয়ে সহকর্মী সাজেদা সুইটির একটি রিপোর্ট আছে, আমরা একটু দেখিয়ে আলোচনা শুরু করতে চাই। রাজধানীর আজিমপুর, দক্ষিণখানের আশকোনা, চট্টগ্রামের সীতাকুণ্ড। জঙ্গি আস্তানায় হামলার ঘটনাগুলোতে শুধু জঙ্গি নয়, দেখা মিলেছে তাদের সন্তানদেরও। শিশুদের সামনে রেখে সেফ হোম হিসেবে ব্যবহার হয়েছে এই আস্তানাগুলো। অভিযান বা পাল্টাপাল্টি আক্রমণে মা বাবার সঙ্গে আহত নিহত হচ্ছে অবোধ শিশুরা। জঙ্গিবাদের আদর্শ বোঝার বয়স না হলেও মা বাবার বিপদগামিতার খেসারত দিতে হচ্ছে তাদের। কেন এমন হচ্ছে? পৃথিবীর সবচেয়ে বড় আশ্রয় যে মা বাবা, কেন তারা সন্তানদের ঠেলে দিচ্ছেন মৃত্যুমুখে? বিশেষজ্ঞরা এটিকে খুন ছাড়া কিছুই বলতে চান না। বলছেন জঙ্গিবাদে আসক্ত অসুস্থ মা বাবারাই এই খুনের জন্য দায়ী। এ থেকে পরিত্রাণের উপায়ও দেখাচ্ছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন অতিমনোযোগ, অমনোযোগ, অনিরাপদ পরিবেশ শিশুকে ঝুঁকিতে রাখে। শুধু জঙ্গিবাদ নয়, যে কোনো ভয়ঙ্কর পরিস্থিতি থেকে তাদের বাঁচাতে একযোগে কাজ করতে হবে রাষ্ট্র, সমাজ, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, বন্ধু এবং আইন শৃঙ্খলা বাহিনীকে। স্যার, আপনার কাছে একটু যেতে চাই যে আসলে কেন এমনটা করছে বা আমরা কিভাবেই বা বের হয়ে আসতে পারি, সামগ্রিকভাবে বিষয়টি কিভাবে বিশ্লেষণ করবেন? এটা তো খুবই দুঃখজনক যে যে পিতামাতা তার যে প্রধান দায়িত্ব বাচ্চাদেরকে সমর্থন দেওয়া, নিরাপত্তা দেওয়া, এখন ওনার যে জঙ্গিবাদী দৃষ্টিভঙ্গি, ওনার যে জঙ্গিবাদী কমিটমেন্ট, সুইসাইডিয়াল যে ডিসিশন, এটা তো সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। পিতামাতা হিসাবে উনি তো দায়িত্বটা গৌণ হয়ে দাঁড়াচ্ছে এবং সেই অর্থে উনি যেটা করছেন, সুইসাইডিয়াল মানুষ যে কোনো সময় যে কোনো রিস্ক নিতে পারে, সেই রিস্কের আওতায় ওনার বাচ্চারাও পড়ে যাচ্ছে। তো এটা এখন আমাদের সেই স্টোরিটা জানা নেই যে কী করে একজন জঙ্গিবাদী দীক্ষিত হচ্ছেন এবং এই যে আত্মঘাতী শুধু না, পুরো ফ্যামিলি ঘাতী হয়ে যাচ্ছেন। অর্থাৎ তার যে আইডেন্টিটিটা মানুষ হিসাবে যে সুস্থ স্বাভাবিক মানুষের মতো চিন্তা তো উনি করতে পারছেন না। ওনার চিন্তাটা হয়ে দাঁড়াচ্ছে জঙ্গিবাদী যে কমিটমেন্ট, সেইটার জন্য যা কিছু সব কিছু নিজেকে স্যাক্রিফাইস করা, বাচ্চাদেরকেও স্যাক্রিফাইস করা। হয়তো বা কোথাও একটু দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল বলেই, দ্বন্দ্ব হচ্ছে মনের ভিতরে যে বাচ্চাটা যেন বাঁচে, এইভাবে হয়তো সে বাচ্চাটাকে দূরে রেখে নিজে আত্মঘাতী হয়েছে এখানে। এই যে দ্বন্দ্বিক অবস্থাটা, এইটাকে আমরা কাজে লাগাতে পারতাম কি না আরও আগে থেকে, সেটা হচ্ছে একটা দেখার বিষয়। আপনি যেহেতু মাইন্ডসেট আজকের আলোচনার বিষয়, আমাদের দেখা দরকার যে সুস্থ স্বাভাবিক বিকাশটা আমাদের সমাজে হচ্ছে কিনা, যারা রিক্রুট হচ্ছে কোন বয়সে, কোন কোন ফ্যাক্টরের প্রভাবে এরা রিক্রুট হয়ে যাচ্ছে এবং রিক্রুট হওয়ার পর এদের মনের অবস্থা এবং এদের ব্যক্তিত্বের অবস্থা, আইডেন্টিটির অবস্থা কী হচ্ছে, যে এরা সব কিছুর ঊর্ধ্বে তাদের এই যে জঙ্গিবাদী তৎপরতা, অর্থাৎ আত্মঘাতী জঙ্গি হওয়ার জন্য ফুললি কমিটেড। অনেক কিছু কিছু গবেষণায় বলতে চেষ্টা করছে যে এরা ওই অর্থে অসুস্থ না, এরা র্যাশনালি চিন্তা করেই সিদ্ধান্ত নিচ্ছে যে আমি এই কাজটা করব। কিন্তু আরও গভীর মনে হয়তো আছে কোথাও একটা অনাস্থা, কোথাও একটা অসুস্থ চিন্তা, সেখান থেকেই হয়তো বা এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্তগুলো আসছে। তো এটার জন্য আমরা আরও প্রিভেন্টিভ ওয়ার্ক যদি করতে পারি, এবং এর ওই যে মাস্টার মাইন্ড যাদের কথা বললেন মনিরুল সাহেব, সেই মাস্টার মাইন্ডদেরকে আমরা যদি নিয়ে বসতে পারতাম, আলোচনা করে ওদের কাছ থেকে পুরো তথ্য পেয়ে ওদের আসলে কি করছে, কেন করছে এবং আলটিমেটলি তারা কি জয়লাভ করবে কোনোভাবে, সেইটা আমরা একটা কাইন্ড অফ সাইকোলজিক্যাল কিংবা সামাজিক লেভেলে ডায়ালগ ওপেন করাটা জরুরি। স্যার, আমার ছোট্ট একটি প্রশ্ন, যে আপনি নিশ্চয়ই জানেন যে অপরাধ বিজ্ঞানে যে বিষয়টি থাকে, যে অপরাধ বিজ্ঞান নিয়ে যারা কাজ করেন তারা কিন্তু গবেষণা করে দেখিয়েছেন যে মাস্টার মাইন্ড যারা থাকেন তাদের কিন্তু একটা দুরভিসন্ধি থাকে যে এই কাজগুলো শেষ হয়ে যাওয়ার পর যাদেরকে দিয়ে এই কাজ করানো হলো
তাদেরকে আর বাঁচিয়ে না রাখা, আমরা বিভিন্ন সময় এটি দেখেছি। তাহলে বাংলাদেশের জঙ্গিবাদ যখন অনেকটা নিয়ন্ত্রিত, অর্থাৎ সেই মাস্টারমাইন্ড যারা জঙ্গিবাদ তৈরি করলেন, তারা কি আসলে এই ধরনের কোনো মাইন্ডসেট যে আসলে এখন আর বাংলাদেশে জঙ্গিবাদ আদতেও কোনো কাজে আসছে না, এখন এই ধরনের আত্মঘাতী হয়ে নিজেরাই নিজেদেরকে শেষ করে দেয়া? এটা তো মাস্টার মাইন্ড যারা, তারা শেষ হচ্ছে কিনা আমরা তো সেটা জানবো না। আমরা ওই যারা একেবারেই ফিল্ড লেভেলে আছে ওদেরই আমরা দেখতে পাচ্ছি। তো এখন হ্যাঁ হতে পারে এরা শেষ হলে ওনারা কোথায় যাবেন সেটাও একটা প্রশ্ন। কিন্তু আমরা যদি প্রকৃত তথ্যটা জানতে পারতাম, পুরো গ্রুপটা এবং মাস্টার মাইন্ড সহ, যদি ওদের মাইন্ডসেটে কি আছে, ওদের ফিউচার চিন্তাটা কি এবং টোটাল স্ট্র্যাটেজিটা কি, এখন বিচ্ছিন্নভাবে মনে হয় যেন এটা শুধু আত্মঘাতী একজন মারা যাচ্ছে তার কি লাভ হলো, কিংবা যেই দল করলো তাদের কি লাভ হলো। সামাজিকভাবে আসলে কি ধরনের বার্তা পৌঁছায় বা কি ধরনের মেসেজ পৌঁছায়? কারণ আমরা জানি যে এখনো অনেক জঙ্গি আস্তানা অনাবিষ্কৃত আছে এবং সেখানে অভিযান চলবে, এবং সাইকোলজিক্যালি কি ধরনের বার্তা তাদেরকে পৌঁছানো হয় এই ধরনের ঘটনার মধ্য দিয়ে, বা আমরা গণমাধ্যমে এই বিষয়গুলো দেখিয়ে থাকি, সেখান থেকে আদৌ তারা শেখেন কিনা, বা নাকি তাদের মাইন্ডসেট আগে থেকেই ঠিক অনেকটা মগজ ধোলাই, আমরা হীরক রাজার দেশের ভাষায়ও যদি বলি, যে এতটাই পুরো যে এ ধরনের কোনো বক্তব্য বা কাউন্সিলিং কোনোটাই কাজে আসে না? আমি বলবো যে যদি আমরা জঙ্গি আস্তানা ডিটেক্ট করতেই পারি, তাহলে এদেরকে অ্যারেস্ট করার ব্যবস্থাটা যদি করা যেত। আমরা দেখা যাচ্ছে যে অভিযান চালিয়ে এরা মারাই যাচ্ছে। অ্যারেস্ট করতে পারলে এদেরকে আলোচনার টেবিলে এনে এবং রিভার্স মগজ ধরে করা সম্ভব হতে পারে, এদেরকে হয়তো সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আনা সম্ভব। তো যেহেতু মারাই যাচ্ছে, তাহলে আমরা কোনো তথ্য পেলাম কিনা বোঝা গেল না, এবং ওদেরকে ঠিক করার জন্য কোন লজিকে, কোন ইমোশনে অথবা কোন উন্মাদনায় এরা যে এলো, সেই তথ্যটা কিন্তু বের হলো না। বা আমরা আজকে যিনি যে 5 জঙ্গি মারা গেছে, বিশেষ করে যে বাড়ির মালিক, তিনি কিন্তু পুলিশের খাতায় কিন্তু 2013 এবং 14 সালে রাজশাহীতে নাশকতা মামলার আসামি, যেই মিছিল এবং যেই রাজনৈতিক সংগঠন থেকে গাড়ি পোড়ানো এবং আলুপট্টির মোড়ে ব্যাপক ভিত্তিক অগ্নিসংযোগ করা হয়েছিল, সেখানে সেই অ্যাকশনে কিন্তু তিনি ছিলেন, এবং তিনি জামাতে ইসলামের কর্মী এবং নিয়মিতই সেই দলটি থেকে টাকা, অর্থ এবং সব কিছু পেতেন। তাহলে এই যে বিষয়গুলো থাকছে, এগুলো কিন্তু আমরা ঝিনাইদহে যে জঙ্গি দেখেছি, সেখানেও কিন্তু শ্বশুর বাড়ির মাধ্যমে সেই তিনি কিন্তু জঙ্গি এই ধরনের জঙ্গিবাদে জড়িয়েছিলেন। সব কিছু মিলে তাহলে রাজনীতিরও তো এখানে একটি দায় আছে। হ্যাঁ, অবশ্যই। আবার উনি যেহেতু আগেই লিস্টেড ছিলেন, ওনাকে আরও ফলো আপ করা দরকার ছিল। ওনাকে আরও একটু এডুকেট করে ওনাকে ফিরিয়ে আনার ব্যবস্থা আমাদের পুলিশ কিংবা আমাদের সামাজিক ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থায় থাকবে কিনা সেটা একটা প্রশ্ন। অর্থাৎ এদের রিহ্যাবিলিটেশন দরকার ছিল। এদেরকে অর্থ দিয়ে আইদার পারচেজ করা যাচ্ছে, অথবা এদের আইডিয়া দিয়ে, উন্মাদনার কিছু আইডিয়া দিয়ে এদেরকে সুইসাইডিয়াল স্কোয়াডে পরিণত করা যাচ্ছে। তো এই জন্য রাষ্ট্রকে আরও নজরদারি বাড়িয়ে আবার আরও এফিশিয়েন্ট হতে হবে, যেন প্রিভেন্টিভ মেজারগুলোকে ইফেক্টিভ আরও করা যায়। তার মধ্যে হতে পারে প্রপার রিহ্যাবিলিটেশন ব্যবস্থা করা, প্রপার রিভার্স মগজ ধরাইয়ের ব্যবস্থা করা, এবং পুরো গ্রুপটাকে আইডেন্টিফাই করে ওদেরকে অন্যভাবে হ্যান্ডেল করা। আমরা স্যার, আমি আবারও আসবো আপনার কাছে। আমাদের সাংবাদিক বন্ধু জামিউল আহসান শিপু আছেন, শিপুর কাছে আমরা একটু যেতে চাই। শিপু, আজকে রাজশাহীর গোদাগাড়ির ঘটনার যে ভিডিও ফুটেজ আমরা দেখাচ্ছি বা আমার সহকর্মীরা দেখাচ্ছেন, সেখানে ভিডিও ফুটেজ পর্যালোচনা করলে পুলিশ কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু প্রথম থেকেই টার্গেট ছিল যে তাদের কাউকে, পুরো পরিবারটাকে একেবারে জীবিত ধরা বা জীবিত উদ্ধার করা। আপনি দেখবেন যে সেই মহিলা, তিনি কিন্তু অস্ত্র হাতে ফায়ার সার্ভিস কর্মীকে যখন আঘাত করছেন, তখনও কিন্তু পুলিশের সদস্যরা কোনো রকমের কোনো পাল্টা গুলি ছোড়েনি, এবং যে কারণেই কিন্তু সেই ফায়ার সার্ভিস কর্মীর নির্মম মৃত্যু হলো। আমরা দেখলাম, এবং আমার সহকর্মীরা যদি সেই ফুটেজটি চালান তাহলে সেটি দেখা যাবে। কিন্তু যে বিষয়টি আছে, যে আপনি জানেন যে জঙ্গিবাদ নিয়ে বিশ্বব্যাপী রবার্ট ফিস্ক যে গবেষণা করছেন, তিনি কিন্তু বলছেন যে জঙ্গিবাদ কিন্তু
বৈষয়িক একটি বিনিয়োগ এবং বাংলাদেশ পার্টিও সেই বিনিয়োগের পরিমাণ নেহাতই কম নয়, অর্থাৎ যারা এই বিনিয়োগ করছেন তারা কিন্তু অনেকটাই ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন। শিপু, জঙ্গিবাদ একটি বৈষয়িক সমস্যা এবং বৈষয়িক যে ইনভেস্ট এখানে হয় এটি নতুন কোনো বিষয় নয়। বাংলাদেশে জঙ্গিবাদের অর্থায়ন গত 20 বছরে কোটি কোটি টাকা অর্থায়ন করা হয়েছে এবং এটির একটি রাজনৈতিক একটি ইচ্ছা বা রাজনৈতিক একটি লক্ষ্য রয়েছে। হয়তোবা তারা ক্ষমতায় যেতে চায় যারা এর পেছনে মাস্টার মাইন্ড রয়েছে। তো এর আগে যে হলি আর্টিজানের ঘটনার পরে, হলি আর্টিজানের হামলার ঘটনাটি ছিল, এই ঘটনার পরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে যতগুলি অভিযান ঘটেছে তার মধ্যে প্রথম দফার 2টি অভিযানে কিন্তু কল্যাণপুরের অভিযান এবং নারায়ণগঞ্জের অভিযান এবং রূপনগরের অভিযান, এই 3টি অভিযানে কিন্তু কোনো নারীর উপস্থিতি বা পরিবারের উপস্থিতির ঘটনা ঘটেনি। কিন্তু রাজধানীর যে আজিমপুরের অভিযানের মধ্য দিয়ে কিন্তু হলি আর্টিজানের ঘটনার পরে নারীর এই জঙ্গির নারীর উপস্থিতির ঘটনাটা দীর্ঘদিন পরে আবার ধরা দেয়। কিন্তু এই জঙ্গিবাদে যে পরিবার কেন্দ্রিক, এটিও আবার কিন্তু নতুন বিষয় নয়। আমরা যদি দেখি যে 2006 সালে যে সিলেটে এবং ময়মনসিংহে যে জেএমবির যে সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই এবং শায়েক রহমানকে যে গ্রেপ্তার করা হয়েছিল, সিলেটের ওই অভিযানে কিন্তু শায়েক রহমানের স্ত্রী ছিলেন, তার 14 বছরের সন্তান নাবিল আহমেদ ছিলেন এবং এই নাবিল কিন্তু এখনও গ্রেপ্তার এবং তার বয়স কিন্তু এখন 24 বছর, সে কিন্তু কারাগারে গ্রেপ্তার রয়েছে। তো শায়েক রহমানের বিষয়টি বা বাংলা ভাইয়ের মেয়েও কিন্তু জঙ্গি সংশ্লিষ্টতার কাজে জড়িত এবং তার হাজব্যান্ড স্বামী আব্দুল আওয়াল, তার ফাঁসি কার্যকর হয়েছে, সেও কিন্তু জঙ্গিবাদের সঙ্গে জড়িত। তো পরিবার কেন্দ্রিক এই জঙ্গির বিষয়টি এবং পরিবারের সন্তান কেন্দ্রিক, শিশু সন্তান হোক আর পুরো পরিবারকে তারা রাষ্ট্র হিসাবে প্রথমে দাওয়াতি কার্যক্রমটা করে এবং এই দাওয়াতি কার্যক্রম স্বামীর পরে স্ত্রী, স্ত্রীর মাধ্যমে সন্তান এবং সন্তান থেকে যে তার মেয়েকে যার সঙ্গে বিয়ে দিবে সেই পরিবার, এভাবে করে 1 পরিবার 2 পরিবার 3 পরিবার এভাবে করে করে তারা কিন্তু এই পরিবারটাকে 5টি 10টি 20টি পরিবার করে সবগুলি কিন্তু একসঙ্গে জোট হয়ে যায় এখানে এবং তাদের বন্ধনটা আরও দৃঢ় হয়। সেখানে কিন্তু বাবা মা সন্তানরা কিন্তু থাকে। তো আজকে যে রাজশাহীতে যে অভিযানটি হয়েছে সেখানে শিশু সন্তানের উপস্থিতি বা 2 জন সন্তান মারা গেছেন বা 2 জন শিশু সন্তানকে উদ্ধার করা হয়েছে, এ বিষয়টি কিন্তু আজ থেকে 10 বছর আগে কিন্তু বা বিশেষ করে 5 বছর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি অনুধাবন করতে পেরে বাংলাদেশের মসজিদগুলি এবং ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে মসজিদ থেকে এই বিষয়গুলি প্রচারণা চালানো যে আপনার পরিবার থেকে মানে এই জঙ্গিবাদের সঙ্গে আপনার সন্তানকে যেন ধাবিত না করেন, সেই বিষয়গুলি প্রচারণা এবং লিফলেটের মাধ্যমে বিতরণ করা হয়েছিল। কিন্তু সেই কার্যক্রমগুলি কিন্তু ছিল খুব সীমিত। কিন্তু আমাদের সামাজিকভাবে আমার আরো প্রশ্ন আছে শিপু, আমি হয়তো আবারও আসবো আপনার কাছে। এই যে এই প্রচারণাগুলো ঠিক কি পর্যায়ে আছে আমরা হয়তো একটু শুনবো, কিন্তু আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হতে চাই। আমাদের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব আছেন আমাদের সঙ্গে এবং বুলবুল হাবিব সারাদিনই আমাদের নানাভাবে খবর দিয়ে সহযোগিতা করছিলেন। বুলবুল, এই মুহূর্তে কি খবর বা সর্বশেষ আপনি জানেন যে আজকে সূর্যের আলো চলে যাওয়ার পরপর অভিযানটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বা ঢাকা থেকে বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছানোর পর সেখানে ঘরের ভিতরে কি আছে সেগুলো, কিংবা পুলিশের অন্য একটি সূত্র জানিয়েছে যে সেখানে প্রচুর পরিমাণ গান পাউডারের মজুদ আছে বলে তারা নিশ্চিত হয়েছেন, সবকিছু মিলে আপনার কাছে কি আছে? আপনি যেমনটি বলছিলেন যে এই পুলিশের অভিযানটা কিন্তু 7:40 দিকে হচ্ছে অ্যাডিশনাল ডিআইজি মাসুদুর রহমান ভুইয়া তিনি স্থগিত করেন আজকের মতো, কালকে আবার অভিযান শুরু হবে। তবে পুলিশের ডিআইজি যিনি মাসুদুর রহমান তিনি বলেছেন যে এই অভিযানটা
মানে যারা এখানে ছিলেন এই ছাত্রী এবং আশরাফ, তারা কিন্তু আশরাফুল ইসলাম, তারা কিন্তু জঙ্গি কানেক্টেড ছিল, তারা আগে থেকে জঙ্গির সাথে সম্পৃক্ত ছিল এবং পুলিশ কিন্তু সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেই অভিযানটা পরিচালনা করেছে সেখানে। এবং এদের যে হলো সাজ্জাদের মেয়ে সুমাইয়া, তার স্বামী কিন্তু জঙ্গি সন্দেহে কিন্তু আটক আছে। 3 মাস আগে পুলিশ তাকে পদ্মাচর থেকে আটক করেছে। সে কিন্তু এখন পর্যন্ত হচ্ছে কাশীপুর কারাগারে আছে বলে আমরা কিন্তু পুলিশ সংশ্লিষ্ট সূত্রে জেনেছি। পুলিশ ধারণা করছে যে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে বিস্ফোরক এবং থাকতে পারে বলে কিন্তু ধারণা করছে। এই জন্যই কিন্তু এই বম ডিসপোজাল ইউনিট আজকে তারা অভিযানটা পরিচালনা করতে। বুলবুল হাবিবের সাথে আমরা আবারও সংযুক্ত হওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন প্রত্যেকেই থাকুন। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবারও আসছি। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখছেন এইটিন নিউজ এবং আমরা নিউজ আওয়ার এক্সট্রার মধ্যে আছি এবং আমাদের আজকের বিষয় জঙ্গিবাদের মাইন্ডসেট নিয়ে আমরা কথা বলছি। আমরা বিরতির আগে যেই জায়গাটিতে ছিলাম যে আসলে নানা মাত্রিক গবেষণায় আমরা দেখেছি যে জঙ্গিবাদ আসলে বৈষয়িক একটি বিনিয়োগ এবং সেই বিনিয়োগের ধারাবাহিকতায় বাংলাদেশে এই জঙ্গিবাদের কার্যক্রম চলছে। আমি অধ্যাপক মনিরুল ইসলাম খান আপনার কাছে আবারও আসতে চাই। যে বিষয়টি বলছিলাম যে রবার্ট ফিস্কের প্রতিবেদনে রবার্ট ফিস্ক কিন্তু দেখিয়ে দিয়েছেন যে আসলে যখনই স্থিতিশীল কোনো সরকার থাকে কিংবা জঙ্গিবাদের আলটিমেট টার্গেট একটা দুর্বল সরকার এবং যাদেরকে পিঠে ভর করে আমরা দেখেছিলাম যে বাংলাদেশের জঙ্গিবাদেরও কিন্তু যাত্রা শুরু হয়েছিল। কিন্তু আমরা যদি পরিবার কিংবা রাষ্ট্র কিংবা এই মুহূর্তে যেই সংকটগুলো নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সেগুলোর আলটিমেট শেষ কোন পর্যায়ে হতে পারে বা কি মনে হয় আর ভাবনা কিভাবে এগোতে পারে? বাংলাদেশের কতগুলো রক্ষা কবচ আছে। বাংলাদেশের এক ধরনের সাংস্কৃতিক যে কাঠামো আছে সে কাঠামোয় জঙ্গিবাদ যে এখানে খুব বেশি বিস্তৃতি লাভ করতে পারবে সেই সম্ভাবনাটাকে আমি কিন্তু অতটা জোরালো মনে করি না। কারণ আমাদের এখানে অনেক রকমের আমরা যে কালচারাল লিবারালিজম কিংবা যেটা সাংস্কৃতিক উদারতাবাদ, সে সাংস্কৃতিক উদারতাবাদের আমরা এখানে অনেক অস্তিত্ব লক্ষ্য করছি, যেটা কিনা আমাদের বিভিন্ন পর্বণে যেটা কিনা আমরা সেই জিনিসটা পরিলক্ষিত হয়। তবে যেহেতু বাংলাদেশ এখন গ্লোবালাইজেশনের এই স্ট্রাকচারের মধ্যে একটা অংশ, সুতরাং এখানে এটার যে গ্লোবাল যে নেটওয়ার্ক অর্থাৎ বৈশ্বিক যে বিনিয়োগটা, সেই বিনিয়োগের শিকার বাংলাদেশ হতেই পারে। এবং সেটা আপনি যে আপনার গবেষণার যে মানে যে গবেষণাটাকে আপনি রেফার করছেন সেটার এক ধরনের বাংলাদেশে প্রাসঙ্গিকতা আছে। কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে, যে আমরা যে মডার্নাইজেশন প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম বিগত 50 থেকে 100 বছরের, সেখানেও কিন্তু অনেক রকমের অসম্পূর্ণতা আছে। সেই অসম্পূর্ণতার একটা বড় রকমের অসম্পূর্ণতা আছে, আমরা পাশ্চাত্যের মূল্যবোধকে বিভিন্ন দেশের মধ্যে বসিয়ে দিতে চেয়েছি এবং সেইটা অনেকগুলো সমাজ গ্রহণ করতে পারেনি। তার মধ্যে একটা বড় রকমের ধাক্কা এসছে ইসলামিক সমাজ থেকে। এবং আপনি লক্ষ্য করেন যে মধ্যপ্রাচ্য এবং অন্যান্য যে সমস্ত ইসলামিক দেশগুলোতে আছে তারা কিন্তু এই মডার্নাইজেশন প্রসেসটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না। সুতরাং একটা ডায়ালগ হওয়া দরকার ইসলামিক আইডিওলজির সাথে মডার্নাইজেশন আইডিওলজির, এবং এটা একটা বড় রকমের ডায়ালগ। এবং সে ডায়ালগটা কোথায় হবে, কীভাবে শুরু করতে হবে, সেটা নিশ্চয়ই যথেষ্ট বিবেচনার দাবি রাখে। কিন্তু আমাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে যে আমরা যখন ঢালাওভাবে কতগুলো জিনিসকে এখানে চাপিয়ে দিতে চাচ্ছি, সেটা সোসাইটি আমাদের রেডি আছে কিনা সেই জিনিসটা একটা বড় রকমের ব্যাপার। ওয়েস্টার্নাইজেশনের একটা প্রতিপক্ষ ছিল কিন্তু সমাজতান্ত্রিক বিপ্লব, যে পুঁজিবাদকে ঘিরে যে পাশ্চাত্যর সমাজ ব্যবস্থা বিস্তৃতি লাভ করেছিল ঔপনিবেশিক আমল থেকে সাম্রাজ্যবাদের মধ্যে দিয়ে, সেটার একটা প্রতিপক্ষ কিংবা সেটার একটা কাউন্টার আইডিওলজি সোশ্যালিজম তৈরি করেছিল। কিন্তু সোশ্যালিজমের যে ক্রাইসিসটা আমরা লক্ষ্য করেছি, সেটার পরই এক ধরনের আদর্শিক শূন্যতা তৈরি হয়েছে, সেখানে ঢুকে গিয়েছে ইসলাম। সেটা একটা ভয়াবহ দিক আমরা পাচ্ছি। আরেকটা যেটা আমরা বলেছি যে যারা জঙ্গিবাদের মাস্টার মাইন্ড, তারা যেন তেনভাবে তারা ক্ষমতায় আসতে চায়, তারা এটাকে আসলে সাবস্ক্রাইব করে না। তারা যে স্যার, আমি যদি একটু আপনাকে
বোঝার জন্য, যেমন মাননীয় প্রধানমন্ত্রীর আজকের একটি বক্তব্য নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন, তিনি বলছিলেন যে বিশেষ করে জঙ্গিবাদ বা মুসলিম বিশ্বে যে ধরনের অস্থিরতা, আনরেস্ট এই মুহূর্তে চলছে বিশ্বব্যাপী, সেটার পিছনে বড় একটি বিনিয়োগ এবং সেটার পেছনে কিন্তু অস্ত্র ব্যবসায়ীরা আছেন। এবং আমি যে গবেষণাটির কথা বলছিলাম রবার্ট ফিস্কের জঙ্গিবাদ আন্তদেশীয় এবং দক্ষিণ এশিয়ার পার্সপেক্টিভে, সেখানেও কিন্তু ঠিক একই ধরনের বক্তব্য। আমি সেটি স্যার আপনার কাছ থেকে শুনবো, কিন্তু আমি এই মুহূর্তে ডক্টর মাহমুদুর রহমানের কাছে একটু যেতে চাই যে স্যার আসলে যে এত বড় একটা বিনিয়োগের বিরুদ্ধে আমরা কিন্তু লড়াই করছি আমাদের পারিবারিক সচেতনতার মধ্য দিয়ে, বা যে সমস্ত জঙ্গি পরিবার এই পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়েছে বা তাদের যে জবানবন্দি তারা দিয়েছেন, সেখানে কিন্তু একটা কথা পরিষ্কার যে তারা কিন্তু তাদের সার্কেলের বাইরে আর কারোর সঙ্গে মেলামেশা করেন না, বা তাদের মাইন্ডসেটে বড় একটি প্রশ্ন আছে যে যদি তারা বাইরের অন্য কারোর সঙ্গে কথা বলে কিংবা নানাভাবে এই বিষয়গুলো আদান প্রদান করে, তাহলে তাদের ধর্মটি আলাদা হয়ে যাবে কিংবা তাদের যে একটি বড় পবিত্র দায়িত্ব, সেই দায়িত্ব থেকে দূরে সরে যাবে, এরকম একটি মাইন্ডসেট। আপনি স্যার এই মাইন্ডসেটকে কিভাবে দেখেন এবং কিভাবেই বা আমরা বের হয়ে আসতে পারি? এটা তো একটা অ্যাবনর্মাল সিচুয়েশন তারা তৈরি করছে, দেখা যাচ্ছে যে বিচ্ছিন্ন থাকার একটা স্ট্র্যাটেজির মধ্যে যাচ্ছে। এবং আমাদের সমাজের কথা বলছিলেন মনির সাহেব, সোশ্যোলজিস্ট, যে আমরা খুবই এই করি, নজরদারি করে থাকি, একটা অর্থাৎ কমিউনিটি সেন্স আছে আমাদের। এটা শহরে নাই কিন্তু গ্রামে আছে, কিন্তু তার ভিতরেও দেখা যাচ্ছে কিছু কিছু পরিবার বিচ্ছিন্ন থাকতে পারছে। তো এটা একটা এলিনেশন তৈরি করছে এবং এটা সেলফ ইম্পোজ এলিনেশন। তো আমাদের মনে হয় এটাকে আবার পরিবর্তনের দিকে নেওয়া দরকার। আমরা যেমন অনেক দেশে কমিউনিটি সাইকোলজি আছে, কমিউনিটি মেন্টাল হেলথ মুভমেন্ট হয়েছে, যে কমিউনিটির কেউ যেন বিচ্ছিন্ন কিংবা ভিন্নভাবে ডেভেলপ না করে। আমাদের শিক্ষা ব্যবস্থায় যেমন বিভিন্ন রকম শিক্ষা, এটা একটা সংকট। আমরা যদি একটা জাতীয় মাইন্ডসেট তৈরি করতে পারি এবং মিনিমাম স্ট্যান্ডার্ডটা ডিফাইন করতে পারি, যে অন্তত মিনিমাম স্ট্যান্ডার্ড অফ বিহেভিয়ার কী হবে, মিনিমাম স্ট্যান্ডার্ড অফ ভ্যালুজ অ্যান্ড থট কী হবে, তার ইমোশনাল রিয়াকশন প্যাটার্ন কী হবে। আমরা হয়তো কোনো ব্যাপারে দ্বিমত হলেই আমরা কি মারামারি শুরু করব, নাকি আমরা আলোচনা করে একটা সিদ্ধান্তে আসব, সেটা পরিবারের ভিতরে হোক কিংবা গ্রামের মধ্যে হোক। আমাদের দেশে যেমন কিছু ভালনারেবিলিটি কিন্তু আছে, অসুস্থ একটা চেতনাও আছে কিংবা রিস্ক আছে। যেমন আমরা দেখি যে ব্রাহ্মণবাড়ি অঞ্চলে দুটো গোষ্ঠীর মধ্যে মারামারি হয়ে কিছু লোক মারা যাচ্ছে তুচ্ছ কারণে, প্রায় নিউজ হয়। তো এগুলো ইন্ডিকেট করে আমাদের একটা অসুস্থতার দিক আছে। অসুস্থতার শুরু হয় মানুষের চিন্তা থেকে, তার প্রকাশটা ঘটে আচরণে এবং সংঘবদ্ধ গ্যাংয়ে এটা রূপ নিতে পারে। তো সেজন্য ব্যক্তির যেমন একটা মানসিক সুস্থতার একটা মেন্টাল ফিটনেসের ইন্ডিকেটর থাকা দরকার, যে কোন বয়সে সে কতটুকু অর্জন করবে, কতটুকু সে সুস্থ আচরণ করবে, আর তা না হলে সে আনফিট হয়ে যাচ্ছে কিনা সেটার প্রতিকারের ব্যবস্থা যেমন থাকা দরকার, স্কুল থেকে, কমিউনিটি থেকে, পরিবার থেকে। আমরা পরিবারগুলোকে ভাবি যে একেবারেই পরিবার মানেই একটা সুস্থ কিছু, কিন্তু আসলে তা না। অনেক পরিবারে আছে ডিসফাংশনাল, তাদের কর্মকাণ্ড এবং চিন্তা ভাবনার মধ্যেই সুস্থতা আছে কিনা দেখা দরকার। সেটার নজরদারি করার জন্য আমাদের একটা কমিউনিটি নজরদারি বাড়াতে হবে। আমাদের স্কুলগুলো, আমাদের শহরের এই যে ফ্ল্যাট বাড়িগুলোতে কেউ কাউকে চিনে না, সেইটা দূরীভূত করে আমাদের একটা কমিউনিটি ক্লাব, একটা বিল্ডিং ভিত্তিক কিংবা একটা এলাকা ভিত্তিক, প্রফেশন ভিত্তিক ক্লাব, এবং এর মধ্যে একটা সমন্বয় সাধন করে আমাদের ডিটেক্ট করতে হবে কারা কারা মেন্টালি ফিটভাবে বড় হচ্ছে আর কারা মেন্টালি ডেভিয়েটেড কিংবা অ্যাবনর্মালের দিকে চলে যাচ্ছে। এবং যেমন বাবা হিসাবে, মা হিসাবে কেউ যদি উপযুক্ত না হয়, তারা আসলে বাচ্চাকে পালন করবে কিনা, কারণ তারা জঙ্গিবাদের দিকে ঠেলে দেবে একটা শিশুকে, যারা দেশের ভবিষ্যৎ নাগরিকেরা। তো এই জন্য আমাদের কিছু হার্ড পলিসি আনতে হবে বেসড অন সার্টেন নলেজ অ্যান্ড রিয়ালিটি। আমরা যেই ট্রানজিশনের ভিতর দিয়ে পার হচ্ছে, আমরা যে দরিদ্র দেশ থেকে মধ্যম আয়ের দেশে যাচ্ছি এবং আরও উন্নতির দিকে যাব, এই যে আমাদের সারপ্লাস মানি তৈরি হচ্ছে, এটা আমাদের মননের এবং আমাদের ইন্টারপার্সোনাল রিলেশনশিপ এবং কমিউনিটি যে একটা নৈকট্য, এটা বাড়াবার কাজে আমরা যেন ব্যয় করি। আমরা কেবলমাত্র টেকনোলজি, আমরা কেবলমাত্র কি বলবো বাহ্যিক উন্নয়নের দিকে না
তাকিয়ে আমাদের কিছু ইন্টারনাল ডেভেলপমেন্ট, মেন্টাল দারুণ স্যার। ডেভেলপমেন্ট সেই মানে দিকে যেমনটা ইনভেস্ট করা দরকার। রবীন্দ্রনাথ যেরকমটা বলছিলেন যে আমাদের আত্মার প্রশান্তি বা মানবিক যে বিকাশ, সেই বিকাশে বিনিয়োগ করাটা অনেক বেশি জরুরি। খুবই। আমরা হয়তো জানি যে 5,000 কোটি টাকার মালিক, 6,000 কোটি টাকার মালিক, কিন্তু মানবিক মুক্তি বা মানসিক উৎকর্ষতার জন্য তেমন কোনো বিনিয়োগ সারা জীবনেও করেছেন কিনা আমাদের জানা নেই। শিপু, আপনার কাছে একটু আসতে চাই। গণমাধ্যমে আমরা প্রায়শই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি, ভিডিও ফুটেজ দেখাই, মনোবিজ্ঞানীরা আসেন, সমাজবিজ্ঞানীরা আসেন, আজকেও যেমন এসছেন, কিন্তু যারা জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত যে সমস্ত পরিবাররা, তারা পরিষ্কার বলে দেন, ফতোয়া দেন যে টেলিভিশন দেখা হারাম, টকশো শোনা হারাম। আমরা নানাভাবে, রাজশাহীতেই কিন্তু এই ধরনের একটি খবর আমরা প্রচার করেছিলাম। সব কিছু মিলে তাহলে কি গণমাধ্যমও কি প্রশ্নবিদ্ধ বা তাদের কাছে পৌঁছবে না, বা এরকম ঘটনা ঘটতেই থাকবে? ব্যাপারটা কি ওরকম? আপনার গবেষণায় কি খুঁজে পান? বিভিন্ন অভিযানের পরে বা যারা গ্রেপ্তার হয়েছে তাদের কাছ থেকে যেসব তথ্য ইতোপূর্বে পেয়েছি, সেখানে দেখা গেছে যে যারা জঙ্গি কাজে জড়িয়ে পড়ছে তাদের বাসায় কিন্তু টেলিভিশন বেশিরভাগ ক্ষেত্রেই নেই এবং তারা গণমাধ্যমের ধারে কাছেও নেই। তবে সম্প্রতি যে এই জঙ্গি লাইনে, এই জঙ্গিবাদের মধ্যে প্রযুক্তি মানে ভার্চুয়াল জগতে একটা বিস্তার ঘটেছে, সেখানে কিন্তু গণমাধ্যম এবং একেবারে সম্পূরক। এবং গণমাধ্যমে কি প্রচার হচ্ছে, কি আসছে, এবং তারাও কিন্তু গণমাধ্যম আকারে তাদের ওয়েবসাইট রয়েছে, তারা ভার্চুয়াল জগতে বিভিন্ন তথ্য প্রদান করছে, আদান প্রদান করছে, শুধু বাংলাদেশে নয়, বহির্বিশ্বের সঙ্গে। তো এখানে দুটি শ্রেণী আছে। একটি হলো উচ্চবিত্ত বা তথ্য প্রযুক্তিগতভাবে যারা অধিক জ্ঞান সম্পন্ন, সেই শ্রেণীর একটা অংশ জঙ্গিবাদে জড়িয়ে গেছে। আর একটা অংশ আছে নিম্ন শ্রেণীর। নিম্ন শ্রেণীর যে অংশটা, সেখানে কিন্তু বৈষয়িক যে অর্থায়ন ঘটে জঙ্গিবাদের ক্ষেত্রে, সেই অর্থের অংশটা কিন্তু সেখানে কম আসে। কারণ আপনি দেখেছেন যে রাজশাহীর গোদাগাড়িতে যে অভিযানটি পরিচালিত হয়েছে, যেখানে সাজ্জাদ হোসেন যিনি নিহত হয়েছেন, সেখানে সাজ্জাদ কিন্তু একজন ফেরিওয়ালা। এর আগে কিন্তু আমরা বিভিন্ন জঙ্গিবাদের সঙ্গে জড়িয়ে পড়া যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে কিন্তু আমরা পেয়েছি ফেরিওয়ালা, রিক্সা চালক, গার্মেন্টস শ্রমিক বা ডাব বিক্রেতা, এরকম অনেক পেয়েছি। এবং তাদের মধ্যে একটা এই শ্রেণীর জঙ্গি গোষ্ঠীর মধ্যে একটা সিস্টেম রয়েছে। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ছোট্ট একটি প্রশ্ন আপনার কাছে, অন্য প্রসঙ্গ, যে আন্তর্জাতিক গণমাধ্যমে আজকে কিন্তু এই খবরটিও বড় করে প্রকাশিত হয়েছে, কিংবা যখনই কোনো জঙ্গি আস্তানা ধরা পড়ে দেখি যে আন্তর্জাতিক গণমাধ্যমের অনেক বেশি উৎসাহ, যারা নিউজ ভ্যালু বা অন্যান্য প্রাসঙ্গিক দিক বিবেচনার বাইরে রেখেই তারা কিন্তু নানা ধরনের কল্পনাত্মক শব্দ ব্যবহার করে তারা খবর পরিবেশন করেন। অন্যদিকে আপনি জানেন যে এয়ারপোর্টের দিকে বোমা বহন করার সময় যে জেএমপির এক কর্মী বোমা বিস্ফোরণে নিহত হয়, সেই খবরটি কিন্তু প্রকাশিত হয়েছিল যে তিনি আক্রমণ করে তারপর তিনি নিহত হয়েছেন। আমরা একেবারে শেষ পর্যায়ে ছোট্ট করে যে আন্তর্জাতিক গণমাধ্যমের এই যে বাংলাদেশ বিরোধী প্রচারণা, এর পেছনে কি কারণ, এক কথায় শিপু? অবশ্যই বাহিরের হাত রয়েছে এবং এই গণমাধ্যমে এবং এই উচ্চ শ্রেণীর জঙ্গিবাদে যারা জড়িত তাদের ওয়েবসাইটের মাধ্যমে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ হচ্ছে এবং এটি পুরো ভার্চুয়াল জগতে হচ্ছে এবং তারা তথ্য আদান প্রদান করছে এবং সেই তথ্যগুলি বাইরের গণমাধ্যমে বিকৃতভাবে প্রচার হচ্ছে এবং যেটি রাষ্ট্রের একটি বিরোধী কার্যক্রমের মধ্যে পড়ে যায়। কারণ যেমন র্যাব সদর দপ্তরের ব্যারাকে যে হামলার ঘটনাটি ঘটেছে, আত্মঘাতী হামলার ঘটনাটি ঘটেছে, এবং বিমানবন্দরের একটি ট্রাফিক পুলিশ বক্সের সামনে যে সুটকেস বহন করে একটি যুবক যে আত্মঘাতী হামলায় যে নিহত হয়েছে, সে দুটি ঘটনার যে প্রচার বিদেশি গণমাধ্যমে বা তারা যেসব টুইট করেছে, সেগুলি কিন্তু খুবই ভয়ঙ্কর। এবং আমার মনে হয় যারা এর উপরে রয়েছেন মাস্টারমাইন্ড, তারা একটি রাষ্ট্রের
কোনো ক্ষমতার দিকে তাদের দৃষ্টিভঙ্গি জি রয়েছে জি এবং শিপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য আবারও আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের আয়োজন এখানে শেষ করতে চাই।